4 বছরে দেশে সাইবার আক্রমণ বেড়েছে প্রায় দ্বিগুণ, বেশি ঝুঁকিতে ব্যাংক এবং পরিচয়পত্র তৈরির কার্যালয়। মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল জরিমানা, নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন। কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু ডিসেম্বরে, আগামী বছর উত্তরা আগারগাঁও রুট চালু। অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গত 4 বছরে দেশে ব্যাংকিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ বেড়েছে 50 ভাগেরও বেশি। বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বলছে, সবচেয়ে বেশি হ্যাকিংয়ের ঝুঁকিতে আছে দেশের ব্যাংকগুলো এবং পরিচয়পত্র তৈরির কার্যালয়। সাইবার হ্যাকিং প্রতিরোধে সতর্কতার পাশাপাশি সব খাত নিয়ে সমন্বিত পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটছে সাইবার হামলার ঘটনা, বাদ নেই বাংলাদেশও। 2016 সালে কেন্দ্রীয় ব্যাংকে সিস্টেম হ্যাকিং করে চুরি হয় $8 কোটি 10 লাখ। কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থেকেও কার্ড জালিয়াতি এবং হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়। কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বলছে, 2017 সালে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মোট 683 বার হ্যাকিংয়ের চেষ্টা হয়। 2020 সালে তা বেড়ে দাঁড়ায় 1054-তে। হ্যাকারদের সবচেয়ে বড় টার্গেট ছিল দেশের ব্যাংকগুলো, এরপরই রয়েছে পরিচয়পত্র তৈরির কার্যালয়। ব্যাংক অ্যাকাউন্ট খুললেই একটা ডেবিট কার্ড দেয় ইদানিং, তো সেই ডেবিট কার্ডের হ্যাক হয়ে যাওয়ার বিপর্যয়ে অনেকে পড়েছেন। আইডেন্টিটি থেফটটা খুব বেশি না, কিন্তু এটা পরিমাণটা যথেষ্ট। বিদেশের ব্যাংকগুলো সাইবার নিরাপত্তায় একটা বড় অঙ্কের টাকা খরচ করলেও দেশে এই খাতে ব্যয় অনেক কম। তবে স্বল্প সক্ষমতা নিয়েই কর্মীদের সতর্কতায় সাইবার হ্যাকিং প্রতিরোধ করা হচ্ছে জানালেন ব্যাংকাররা। 5% যদি আপনার হওয়ার চান্স থাকে সেটা কিন্তু কম না, যে কোনো সময় হয়েও যেতে পারে। আমাদের যা আছে আশা করছি আমরা এটা নিয়ে আমরা উই ক্যান বেসিক্যালি প্রোটেক্ট আওয়ারসেলফস। হ্যাকাররা প্রতিনিয়তই সাইবার হামলার পদ্ধতি পরিবর্তন করছে, তাই কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ, সফটওয়্যারের আপডেট ভার্সন ব্যবহার ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ বিশ্লেষকদের। যে ডেটা সেটার ব্যাকআপ রাখা, ক্রিটিক্যাল স্থাপনা বা সিস্টেম হলে সেখানে ডেফিনেটলি একেবারে বাধ্যতামূলকভাবেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি লেভেলের যে অথেন্টিকেশন সেই জিনিসের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যাকাও, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হ্যাকাররা সবচেয়ে বেশি হামলা চালিয়ে থাকে জানিয়েছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে দণ্ডের নির্দিষ্ট বিধান রেখে সরকারি ঋণ বিল 2021 সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বিলটি সংসদে উত্থাপন করেন। 15 দিনের মধ্যে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। খসড়া এই আইনে বলা আছে, যদি কোনো ব্যক্তি নিজের বা অন্য কারো পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের কোনো সার্টিফিকেট কিনতে মিথ্যা তথ্য দেয়, তবে তার সর্বোচ্চ 6 মাসের জেল অথবা সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা হবে। বিদ্যমান আইনে জরিমানা নির্দিষ্ট করা ছিল না। 2088 সালের এই আইন বাতিল করে নতুন করে প্রণয়নের জন্য বিলটি সংসদে উত্থাপন করা হয়। রহিতপূর্বক সংশোধন সহ পুনঃপ্রণয়নকল্পে আনিত একটি বিল, সরকারি ঋণ বিল 2021 আগামী 15 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। এবারে শেয়ার বাজারের খবর। আবারও 7000 পয়েন্টের ঘরে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান সূচক বেড়েছে 115 পয়েন্টের বেশি। এ সময় টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। আর দর বৃদ্ধি তালিকায় 58 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 315 পয়েন্টের বেশি। মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের অবস্থান। ফলে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 115.21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7056 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1491 কোটি 85 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের থেকে 70 লাখ টাকা বেশি।
হাতবদলে অংশ নেওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে ২১৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় আইএফআইসি ব্যাংক, তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে রয়েছে এবি ব্যাংক, দ্বিতীয় একমি পেস্টিসাইড, তৃতীয় অবস্থানে ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩১৫.23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০,৬৩৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৬৫,৯৩ লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রাহকদের মার্জিন ঋণের নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নতুন নির্দেশনা অনুযায়ী মূল্যসূচক যতই হোক না কেন, বিনিয়োগকারী ১ টাকার বিপরীতে ৮০ পয়সা বা ৮০% মার্জিন ঋণ পাবেন। এ বিষয়ে সোমবার নির্দেশনা জারি করেছে কমিশন। এতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির 40 PE রেশিও পর্যন্ত যে কোনো সিকিউরিটিজে 40% হারে মার্জিন ঋণ পাবে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। এ নির্দেশনার ফলে মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে সূচকের সীমার সঙ্গে এর হার নির্ধারণের সংশ্লিষ্টতার শর্ত আর থাকছে না। বর্তমানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DAX ৮,০০০ পয়েন্টের নিচে থাকলে একজন বিনিয়োগকারী ১ টাকার বিপরীতে ৮০ পয়সা মার্জিন ঋণ নিতে পারেন। শেয়ার বাজার নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। শামসুদ্দিন আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে অর্থনীতি সারাদিনে। শুরুতেই জানতে যাব, বাজার যখন অনেকটাই অস্থিতিশীল, তখন হঠাৎ করে মার্জিন ঋণে ছাড় দেবার কারণ কি? এর ফলে কি ধরনের সুবিধা পেতে পারে বিনিয়োগকারীরা? বাজার, ধন্যবাদ আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। বাজার আসলে অস্থিতিশীল বলেছেন, মন্তব্যটা একটু মনে হয় ভিন্নভাবে আমি করতে চাই। এটা হচ্ছে বাজার যথেষ্ট স্থিতিশীল। গত 10 দিনের রিপোর্ট যদি আপনারা দেখেন, দেখবেন যে আজকে সহ 10 কার্যদিবসের, সেখানে মাত্র 3 দিনে সূচকটা নেগেটিভ হয়েছে এবং 7 দিনই এটি পজিটিভ ছিল বিভিন্ন মাত্রা। কিন্তু এই যে সূচকের সাথে বাজারকে সংশ্লেষ করা, এটি একটি আসলে ভালো নির্দেশনা দেয় না। আমরা খুব কম দেখেছি যে ইন্ডেক্সের উপর ভিত্তি করে মার্জিন রোল অন্য কোথাও ব্যবহার হয়ে থাকে। এটি আমাদের দেশে প্রযোজ্য হয়েছিল নির্দিষ্ট হয়তো বা কোনো কারণে অনেক আগে, কিন্তু আমরা এই জিনিসটিকে উঠিয়ে দিয়েছি এই কারণে যে এটি মার্কেটকে একেবারে রিফ্লেক্ট করে না। এটা রাদার অনেক সময় দেখা যায় যে যারা বিনিয়োগকারী তাদেরকে মিসগাইড করছে, তাদেরকে সঠিক পদ্ধতি নির্দেশনা দিচ্ছে না। ভাবছে এইভাবে যদি ইন্ডেক্সটা ৭,০০০ বা ৮,০০০ হয়ে গেলে তখন তাকে আবার মার্জিন লোন লিকুইডেট করে আবার অ্যাডজাস্ট করতে হবে। এই ধরনের নানা প্রেসারে তারা বিপদগামী অনেক সময় হয়ে যায়, ভুল করে ভালো শেয়ার বা ভালো স্টকে বিক্রি করে যায়, বা মন্দ বলা যাবে না, বা যেগুলো ততটা উপযুক্ত নয় সেগুলোকে কিনতে তারা বাধ্য হয়। তো এইগুলো যাতে না করে, ইন্ডেক্স যে একটা তাদের কেনাবেচার রিফ্লেকশন, এটা মার্কেটের রিফ্লেকশন, এটা কিন্তু কমিশন নিয়ন্ত্রণ করতে পারে না। মার্কেট যে জিনিসগুলো কেনাবেচা হচ্ছে সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু ইন্ডেক্সটা তৈরি করে। পৃথিবীর অনেক দেশে আরো অন্যান্য ধরনের ইন্ডেক্স আছে, যেমন এথিক্যাল ইন্ডেক্স, যে সেই প্রতিষ্ঠানগুলো কতটুকু এথিক্স মেনটেন করছে, তারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, তারা সোশ্যালি সেন্সিবল কিনা, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার এথিক্যাল ইন্ডেক্সও তৈরি হয়ে থাকে। সো দোজ আর ডিফারেন্ট ইস্যুস। সো মার্কেটের যারা বিনিয়োগকারী তাদেরকে সঠিক সুনির্দেশনা যদি আমরা দিতে চাই, তাহলে ইন্ডেক্সটা সেই অর্থে তাৎক্ষণিকভাবে সহায়তা করে না, বিশেষত মার্জিন ঋণ গ্রহণের ক্ষেত্রে। আমাদের এই জিনিসটি মার্জিন ঋণকে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। সেই কারণে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে মার্জিন ঋণের উপরে প্রয়োজনে ইন্ডেক্সকে আমরা ব্যবহার করব না, বরং আমরা মার্জিন ঋণটাকে এনশিওর করবো এভাবেই, যাতে করে যেগুলো ভালো পি রেশিওর আছে, পি রেশিও ভালো হলে কম হলে সেটি ভালো হয়, সেগুলোতে যেন মানুষ মার্জিন ঋণ নেয়। তাতে সুবিধা হচ্ছে যে তার ক্ষতির সম্ভাবনা কমে যায়, বিকজ যখন কম পি রেশিও জিনিস থাকে তখন সেগুলো ভালো কোম্পানি সাধারণত হয়ে থাকে। তো সেক্ষেত্রে তার ঝুঁকি যেমন কমে যাচ্ছে, একইভাবে আমরা চাচ্ছি না কেউ অনেক বেশি ঋণ নিক, তার যে বিনিয়োগ সক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি ঋণ নিক। সেই জন্য যে পরিমাণ সে
স্বয়ং বিনিয়োগ করতে পেরেছে তার 80% পর্যন্ত আমরা ঋণ দেওয়ার বন্দোবস্ত ওই ধরনের স্টকের ক্ষেত্রে রেখেছি যেগুলোর পি রেশিও 40-এর মধ্যে আছে। এই নিয়মগুলো আগেও ছিল, আমরা পরিবর্তন করি। পি রেশিও 40% আগে 40 আগেও ছিল, বা 1 টাকার এগেইনস্টে 80 পয়সা ঋণ দেওয়া সেটি আগেও ছিল, বলবৎ ছিল গতকালকে পর্যন্ত। যেটি আমরা পরিবর্তন করছি সেটা হচ্ছে ইন্ডেক্সের পরিমাণ, অর্থাৎ 7,000, 8,000, 5,000, 6,000 সেটার উপরে যে পরিবর্তনটা সেটাকে আমরা রদ করেছি, কারণ সেটি মার্কেটকে সঠিকভাবে রিফ্লেক্ট করে। আমি মনে করি এটি আমাদের যারা বিনিয়োগকারী তাদের জন্য আরো ভালো পথ নির্দেশনা দেবে এবং সেটি তাদের বিনিয়োগকে আরো সুসংহত করবে। শামসুদ্দিন আহমেদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে আগামী মাসেই। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCA লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আসছে বছরের ডিসেম্বরের মধ্যে আংশিকভাবে মেট্রো রেল চালু করা সম্ভব হবে। আর জাপানের রাষ্ট্রদূত বলেছেন, মেট্রো রেল সহ চলমান বড় উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের চেহারাই বদলে যাবে। 3 প্রজন্মের 3 তারকা ক্রিকেটার ব্যাটের বদলে হাতে ইলেকট্রনিক টিকিট নিয়ে ছুটছেন মেট্রো রেলে চেপে বসতে। আপাতত এই সবই হচ্ছে পরীক্ষামূলকভাবে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের মূল স্টেশনে হাজির হয়ে ব্যাপক কর্মযোগ্য দেখে অভিভূত জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। এর আগে যতদিন শুনেছি একটা এক্সাইটমেন্ট কাজ করতো, নর্মাল একটা ব্যাপার যে আচ্ছা ঠিক আছে একটা হচ্ছে, বাট আমরা যখন এখানে আসতে পেরেছি, যে সশরীরে এটা উঠতে পেরেছি, এটা অসাধারণ ফিলিংস। আসলে মানে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে এরকম একটা ব্যাপার। আশা করি খুব শীঘ্রই আমরা মেট্রো ট্রেনে আমরা চড়তে পারবো এবং আমাদের ফ্যামিলি মেম্বার বলেন, বাংলাদেশের মানুষরা বলেন, সবাই আমরা চড়তে পারবো এবং এনজয় করতে পারবো আমি মনে করি। এবং সবকিছুই খুব ভালো লাগছে দেখে এখানে। আমাদের লাইফটা অনেক সহজ হবে। অনেকেই এই ভেবেছিলেন অসম্ভব একটা ব্যাপার, বাট এটা সম্ভব হয়েছে আমাদের জন্য। আমি খুব খুশি ব্যক্তিগতভাবে, আমি রিয়েলি হ্যাপি। এরই মধ্যে দেশে প্রথম বিদ্যুৎ চালিত এই উড়াল ট্রেন উত্তরা থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে চলাচল করেছে। আরও কয়েক ধাপে পরীক্ষার পর যাত্রীদের সেবায় চালু হবে ঢাকা মেট্রো রেল। এই যে মেট্রো রেলে বসে ক্রিকেটারদের সঙ্গে গল্প করছি, এটাই তো বাংলাদেশের উন্নয়নের প্রতীক। শুধু মেট্রো রেল কেন, চলমান সব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে এই দেশের চেহারাই পাল্টে যাবে। আমরা চাই বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাক। পারফরমেন্স টেস্টে এর আগে ঘন্টায় 5 কিলোমিটার গতিতে এই ট্রেন চললেও মঙ্গলবার তা চলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে। 25 কিলোমিটার গতির উপরে ট্রেন চলাচলের পরীক্ষা হবে সবার শেষে। প্রায় 6 মাস চলবে পারফরমেন্স টেস্ট। কমলাপুরের কাজ আমরা এই বছরই শুরু করব। সুনির্দিষ্ট ডেট নাই আমাদের, তখন নভেম্বর, তো আমার হাতে তো আর 1 মাস সময় আছে। আমরা ডিটেল ডিজাইন প্রায় শেষ করে ফেলেছি, ল্যান্ড অ্যাকুইজিশনও প্রায় শেষ দিকে আছে। আমরা যে নির্মাণের আগে যে কিছু প্রাথমিক কাজ করতে হয়, এই কাজগুলো আমরা সামনের বছরের একদম প্রথমেই আপনি দেখতে পারবেন যে শুরু হয়ে গেছে। মেট্রো রেল প্রকল্পের খরচ হচ্ছে 22,000 কোটি টাকা। অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। গত জুলাই পর্যন্ত কাজের অগ্রগতি 68.49%। 21 কিলোমিটার উড়াল পথের মধ্যে এ পর্যন্ত দৃশ্যমান প্রায় 16.5 কিলোমিটার। আপাতত এই মেট্রো রেলটি পরীক্ষামূলকভাবে চলাচল করছে। এই যাত্রী ছাড়া পরীক্ষামূলক এই মেট্রো রেলের চলাচল হবে আরও 3 মাস। তারপরে আরও কিছু পরীক্ষামূলক চলাচলের পর আগামী বছরের নাগাদ যাত্রীরা এই মেট্রো রেলের সেবা নিতে পারবে, তেমনটাই আশা করছে বাংলাদেশ সরকার। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়মের অভিযোগে দারাজের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। দুপুরে 12:15 থেকে টানা 2 ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। দারাজের হেড অফ স্টেক হোল্ডার শামসুল ইসলাম মাসুদ এবং হেড অফ কমার্শিয়াল কামরুল ইসলামের কাছে বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড বিক্রির বিষয়ে ব্যাখ্যা চায় সিআইডি। জবাবে তৃতীয় পক্ষ বা সেলার এসব বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড বিক্রি করেছে বলে দাবি করে দারাজের প্রতিনিধি। তবে লেনদেন দারাজের অ্যাকাউন্টের মাধ্যমে হওয়ায় ই কমার্স প্রতিষ্ঠানটি দায় এড়াতে পারে না বলছে সিআইডি কর্মকর্তারা। এ বিষয়ে আগামী সপ্তাহে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিআইডি।
সুগন্ধি চাল রপ্তানিতে নগদ সহায়তা না দেবার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সুগন্ধি চাল ছাড়া অন্য চাল রপ্তানিতে 15% নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত বহাল আছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, চাল রপ্তানিতে নগদ সহায়তা সুগন্ধি চালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর আগে গত বছরের 30 জানুয়ারি চাল রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়, চাল রপ্তানিতে 15% হারে প্রণোদনা দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে যে কোনো রপ্তানিকারক 100 টাকার চাল রপ্তানি করলে সরকার তাকে 15 টাকা দেবে। রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত ধান থেকে উৎপাদিত চাল রপ্তানির বিপরীতে সরকার এই ভর্তুকি দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলো ডলার সহ বিভিন্ন বিদেশি মুদ্রায় তেলের দাম পরিশোধ করতে পারবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশি মুদ্রায় কেনাবেচার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বাংলাদেশে আসে এমন বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলোর পক্ষে বৈদেশিক মুদ্রায় ড্রাফট ইস্যু করতে পারবে। বৈদেশিক মুদ্রায় পরিশোধিত জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের অনুমতিতে বৈদেশিক মুদ্রায় হিসাবে জমা রাখা যাবে। এতদিন বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল কোম্পানি পদ্মা অয়েলের থেকে জেট ফুয়েল কিনে তার মূল্য পরিশোধ করত স্থানীয় টাকায়। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ। 2 দশকে দেশটির সম্পদ 17 গুণ বেড়ে দাঁড়িয়েছে $120 ট্রিলিয়ন, যেখানে যুক্তরাষ্ট্রের সম্পদের পরিমাণ $90 ট্রিলিয়ন। পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকেন্সি অ্যান্ড কোম্পানির এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এছাড়া মহামারীর ক্ষতি থেকেও সবার আগে অর্থনৈতিক পুনরুদ্ধার সক্ষম হয়েছে চীন। অন্যান্য দেশের সাথে সম্পদের বড় ব্যবধান থাকায় বেশ কয়েক বছর ধরেই বিশ্বের শীর্ষ ধনী এবং বৃহত্তম অর্থনীতির দেশ ছিল যুক্তরাষ্ট্র। ক্রমবর্ধমান ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, গতিশীল পুঁজিবাজার এবং স্থিতিশীল শ্রমবাজারের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দিয়ে আসছিল দেশটি। কিন্তু 2020 সালে করোনার আঘাতে 12 বছর পর অর্থনৈতিক মন্দার কবলে পড়ে যুক্তরাষ্ট্র। সোমবার ম্যাকেনজি অ্যান্ড কোম্পানির প্রকাশিত নতুন এক গবেষণায় উঠে এসেছে, সম্পদ বৃদ্ধির ফলে এবারে যুক্তরাষ্ট্রকে টপকে চীন এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ। মোট বৈশ্বিক আয়ের 60% বেশি যে 10টি দেশের দখলে, সেই সব দেশের জাতীয় আয় ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, গত 2 দশকে বিশ্বের সম্পদ বেড়েছে 3 গুণ। 2000 সালে বিশ্বের নিট সম্পদ ছিল $156 ট্রিলিয়ন। 2020 সালে তা বেড়ে হয়েছে $514 ট্রিলিয়ন, যার 3 ভাগের 1 ভাগই চীনের দখলে। 2000 সালে চীনের সম্পদ ছিল $7 ট্রিলিয়ন মার্কিন ডলার। 2001-এ চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই অর্থনীতির আকার বাড়তে থাকে। 2020 সালে এই সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় $120 ট্রিলিয়ন। অন্যদিকে গত 2 দশকে যুক্তরাষ্ট্রের নিট সম্পদ দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে $90 ট্রিলিয়ন। গত 2 দশকে সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি পাওয়া দেশের তালিকায় তৃতীয় জার্মানি, চতুর্থ ফ্রান্স এবং পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 85 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 117 টাকা 57 পয়সায়। ইউরোর দর কমেছে, বিনিময় হচ্ছে 99 টাকা 61 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 28 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হচ্ছে 22 টাকা 99 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 23 টাকা 47 পয়সায়। দর বেড়েছে, কুয়েতি দিনারের বিনিময় হচ্ছে 285 টাকা 78 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হচ্ছে 20 টাকা 73 পয়সায়। অর্থনীতি স্বাধীন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 4 বছরে দেশে সাইবার আক্রমণ বেড়েছে প্রায় দ্বিগুণ, বেশি ঝুঁকিতে ব্যাংক এবং পরিচয়পত্র তৈরির কার্যালয়। মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল, জরিমানা, নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন। কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু ডিসেম্বরে, আগামী বছর উত্তরা আগারগাঁও রুট চালু। আর এই ছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে যোগ দিন ইউটিউব, টুইটার এবং ফেসবুকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।